তারেক রহমান স্বাভাবিকভাবে এটা তো বলা বাহুল্য যে তারেক রহমান 5ই অগাস্টের পরে আপনার মানে আমি আমি বলবো হুম। যে তার যে ভূমিকাগুলো আমি দেখেছি আহ, সেখানে এটা বলা বাহুল্য যে তারেক রহমান আহ, দেশে আসার জন্য তিনি চেষ্টা করেছিলেন। হ্যাঁ। কিন্তু কোনো এক কারণে তিনি তার তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে হ্যাঁ। সেগুলো যদিও বিচার বিভাগকে প্রভাবিত করে সেই তার বিরুদ্ধে মামলা, সেটা 10টা কষ্ট মামলা বলেন বা 21শে অগাস্টের গ্রেনেড হামলা বলেন, সবগুলো থেকে তাকে খালাস দেওয়া হয়। হুম। এর মধ্যে আপনার তার মা, আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাকে আপনার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আপনি জানেন যে তারেক রহমান একটা দীর্ঘ সময় ধরেই লন্ডনে রয়েছে হুম। এবং এটাও বলা রয়েছে যে তারেক রহমানের ব্যাপারে আমেরিকার একটা বড় ধরনের নো আছে, বিগ নো আছে। হুম। আপনি এগুলোর ডকুমেন্টস গুলো আপনি পেয়ে যাবেন। তারেক রহমানকে দুর্নীতিবাজ, তারপরে আপনার ঘুষ নিয়েছেন, বিভিন্ন প্রভাব তৈরি করেছেন, এই ধরনের অনেক কথাবার্তা বলে হুম। আমেরিকার রিপোর্টও আপনি জানতে পারবেন। এইটা আমি ভুল না করে থাকলে ড্যান মজিনাই খুব সম্ভবত, আমি আসলে অনেক সময় আমার নামে একটু ভুল হয়ে যায়, হ্যাঁ, বাট আপনি বেশ। উইকিতে গেলে তারেক হ্যাঁ, রহমান হ্যাঁ, লিখলেই আপনি আপনি সেই বলতে তথ্যটা থাকুন। পাবেন। হ্যাঁ। আমরা যে আলোচনাটার ভেতরে ছিলাম, আসলে সেই আলোচনাটার ট্রেইলটা যদি এইভাবে ধরি যে বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি স্থাপিত হয়েছে এবং এই গভর্নমেন্ট চেঞ্জের যে ব্যাপারটা আছে এটা আপনাকে একটু জানিয়ে রাখা ভালো যে এই যে যেই ছাত্ররা এই চেঞ্জটা করেছে তারা আপনার 2023-এর অক্টোবরের শুরুর দিকে, সরি অক্টোবরের শুরুর দিকে না, 2023-এর শুরুর দিকে হ্যাঁ। তারা পাকিস্তানে যায়, তারা দোহাতে যায়, তারা দুবাইতে যায়। দোহা থেকে মূলত তাদের একটা বড় ধরনের টাকা আসে। আমাদের কাছে একটা সুস্পষ্ট গোয়েন্দা তথ্য আছে হ্যাঁ। যে টার্কি থেকে, মানে তুরস্ক থেকে একটা বড় ধরনের একটা বড় ধরনের অস্ত্র কেনার জন্যই খুব সম্ভবত, এবং দলের ফান্ডিং এর জন্য একটা বড় অর্থ এসেছে। আমার কাছে আরেকটা তথ্য আছে যে চায়না আপনার এই ইউনুসকে পেছনে এই আন্দোলনের সময় নানানভাবে সহযোগিতা করেছে। হ্যাঁ। ফলে চায়নার একটা ফান্ডিং আছে, টার্কির একটা ফান্ডিং আছে, এবং এই ছাত্ররা যখন আপনার দোহাতে ছিল, দুবাইতে ছিল এবং করাচিতে ছিল, তখন বাংলাদেশে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে। হ্যাঁ। ঘটনাটা হচ্ছে এমন, সেটা হচ্ছে যে আপনার আপনার গণপরিষদের একজন নেতা আছে নুরুল হক নূর, মিডিয়া তার দিকে ডাইভার্ট হয়ে যায়। এটাও হ্যাঁ। এটাও আপনার সিআইএ এর একটা বড় ধরনের চাল। মিডিয়াকে এমন ভাবে তাকে এক্সপোজ করে দিয়েছে, হ্যাঁ। মানে নূরকে এক্সপোজ করে দেওয়া হয়েছে ইন্টেনশনালি। হ্যাঁ। এটা এক্সপোজ করেছে কিন্তু বিএনপির নেতারাই করেছে। তো নূরকে এক্সপোজ, ফলে আমাদের কাছে চলে আসে, স্বাভাবিকভাবে সে আমাদের প্রতিপক্ষ, আমরা এগুলো, আমি নিজেও লেখালেখি করেছি নূরকে নিয়ে তখন। তো নূরের কি ব্যাপার, নূর তখন মোসাদের একটা এজেন্ট ছিল, হ্যাঁ। তার নাম হচ্ছে আপনার আম, মেহেদী এন সাফাদি। মেহেদী এন সাফাদির সাথে সে আপনার আপনার দুবাইতেই সম্ভবত দেখা করে। হ্যাঁ। আমার স্মৃতি বেশ খারাপ হয়ে যাচ্ছে আজকাল। তো দুবাইতেই দেখা করে, তখন মেহেদী এন সাফাদির সাথে তার একটা ছবি তোলা হয়েছিল, সেটা নিয়ে আমাদের মিডিয়াতে ঝড় বয়ে যাচ্ছিল। তো এই এই ঝড়ের আড়ালে মূলত এখন যাদেরকে আপনি দেখছেন, এই যে নাহিদ, আসিফ ভুইয়া, তারপরে হচ্ছে যে এই যে যাদেরকে হাসনাত যাদেরকে আপনি হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলম। এরা হ্যাঁ। তখন এরা তখন পাকিস্তানে একটা ট্যুরে যায়। হ্যাঁ। 4ই অক্টোবর 2023 সালে তারা বাংলাদেশে এসে একটি স্টুডেন্ট দল গঠন করে ছাত্র শক্তি নামে। মানে তখন নূরকে নিয়ে এত আলোচনাতে আমরা সরব ছিলাম যে আমরা মূলত এই ছাত্র শক্তি দলটাকে খুব একটা পাত্তাও দেইনি। হ্যাঁ। বলে রাখা ভালো যে এই ছেলেগুলোই কিন্তু নূরের দলে একসময় ছিল। আক্তার হোসেন, তারপরে হচ্ছে যে আসিফ মাহমুদ, তারপরে আপনার নাহিদ, এরা, এবং পেছন থেকে একটা বড় ধরনের ভূমিকাতে যে কজন ছিল, তার মধ্যে এখন যে কোনো আপনার দপ্তর না থাকা উপদেষ্টা মাহফুজ, হ্যাঁ। এবং তাদের আর্থিক গুরু হিসেবে কাজ করেছে আপনার ফরাদ মজার। মজার হ্যাঁ। ব্যাপার হলো ওই একই বছর, অর্থাৎ 2023টা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ। 2023 সালে ফরাদ মাজার তার একটা বই লেখে যে এই বিপ্লবের পরে তারা কি করবে। সেই বইটা পাবলিশ হয় 5ই অগাস্ট 2023 সালে, এবং ওই ওইখানে আপনার সে প্রকাশ করে যে বিপ্লবের পর তাদের ভূমিকা কি হবে, এই যে সংবিধানকে অ্যাটাক করবে, হ্যাঁ। তারপরে মুক্তিযুদ্ধের ব্যাপারগুলোকে মুছে ফেলতে হবে, এটা ওই বইয়ের ভেতরে স্পষ্টভাবে লেখা আছে। হ্যাঁ। আপনাদেরকে এটাও জেনে রাখা ভালো যে 30শে মে 2023 সালে
আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসাতে হ্যাঁ। আমেরিকার যে তৎকালীন অ্যাম্বাসেডর আছে তার একটা বৈঠক হয়। এই বৈঠকের ভেতরে ওরা 3টা দাবি জানায়। আমি গোয়েন্দা সংস্থা থেকে পুরো রিপোর্টটা পেয়েছিলাম, খুলে বলতে পারবো কি কি। হ্যাঁ। সেখানে 3টা দাবি ছিল আমার যতদূর মনে পড়ে। একটা দাবি ছিল যে এই যে আমেরিকা যে স্যাংশন দিয়েছে, যেই আওয়ামী লীগের বা কিছু আওয়ামী লীগ পন্থী কিছু নাগরিক, কিছু দলীয় সমর্থক, তারপরে বেশ কিছু আর্মি জেনারেল, তাদের বিরুদ্ধে এই স্যাংশনটা, এই যে ভিসা স্যাংশনটা যাতে রেট্রোস্পেক্টিভলি, অর্থাৎ তখন থেকে রেস্ট্রিকশন দিয়েছে তখন থেকে বলবৎ না করে তার আগের সময় থেকে বলবৎ করা হয়েছে, এইটা বলে, যেটা পিটার হাস রিফিউজ করে দেয়। পিটার হাস একই সাথে তার কাছে বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার যাতে চালু করা হয়, এইটার ব্যাপারে যাতে আওয়ামী লীগকে প্রেসার দেওয়া হয়, এইটাও পিটার হাস আপনার না করে দেয়। এবং আরেকটা দাবি জানায় সেটা হচ্ছে তারেক রহমানের আমেরিকাতে যাতে ভিসা যে ব্যান করা হয়েছে তাকে ঢুকতে দেওয়ার ব্যাপারে এইটা যাতে উঠিয়ে নেওয়া হয়। এইটা তো পিটার হাস বলছে স্ট্র্যাটেজিগত কারণে এইটা তারা করতে পারবে না, কারণ মার্কিন প্রশাসনই তখন কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল এফবিআই থেকে এসে। এটা আপনাদের জেনে রাখা ভালো। তাহলে 2023 সালে 30 জুন এই মিটিংটা হয় আমির খসরু চৌধুরী মাহমুদের বাড়িতে। কেমন মজার ব্যাপার হলো, ওই সময়টাতে অর্থাৎ 2023 সালের 13ই অগস্ট আমি একটি ভিডিও করি যেখানে আমি পরিষ্কার করে বলে দেই যে আমার কাছে তথ্য আছে ইউনুস এবং হোসেন জিল্লুর রহমান এই দুজনকে প্রস্তুত করা হচ্ছে টেক ওভার করার জন্য। আপনারা এটা জেনে রাখেন যে ইউনুস যদি আপনার উপদেষ্টা না হতো তাহলে তাদের সেকেন্ড ইন কমান্ড হোসেন জিল্লুর রহমান রেডি ছিল। কেমন, এবং ওই সময়টাতে আপনার আসিফ নজরুল, তারপরে হচ্ছে যে রেজওয়ানা যে হোসেন আছে, এদেরকে আপনার রেজওয়ানা হাসান যার বাবা 71-এর একজন রাজাকার ছিল, মুসলিম লীগের একজন নেতা ছিল এবং 71-এর একজন পার রাজাকার, বাঙালিদেরকে হত্যা করেছে, তার মেয়েই এখন উপদেষ্টা। এই রেজওয়ানা কিন্তু বেলা, ওর একটা এনজিও আছে বেলা, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। ওর কাছে টাস্কটা দেওয়া হয় যে সেন্ট মার্টিনের ব্যাপারটা তাকে খোঁজ খবর নিতে। এই জায়গা থেকে এই সেন্ট মার্টিনের কথাটা আপনি যে বললেন না, এই জায়গা থেকেই উইকিলিক্সে অনেক ভিডিও লিক হচ্ছে এবং মানে থ্যাঙ্কস টু উইকিলিক্স যে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক ষড়যন্ত্রের কথা জানতে পারছি। আমরা আজ তাক বাংলাতেই দেখিয়েছি যে আমেরিকার একজন প্রাক্তন আমলা, সেক্রেটারি অফ স্টেট ছিলেন মাইক বেন্স, তিনি একটি পডকাস্টে বলেছেন যে বাংলাদেশের ওপর, শেখ হাসিনার ওপর আমেরিকা চাপ সৃষ্টি করেছিল সেন্ট মার্টিনে নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করবে বলে। শেখ হাসিনা সেটা একেবারে শোনা মাত্রই খারিজ করে দেন, কোনোভাবেই তিনি রাজি ছিলেন না নিজের দেশের মাটি আমেরিকার কাছে বিক্রি করে দিতে বা আমেরিকাকে দিতে। কিন্তু তারপর থেকেই নাকি এই প্ল্যানিংগুলো চলতে থাকে। হিলারি ক্লিন্টন, যিনি মোহাম্মদ ইউনূসের খুব ভালো বন্ধু, সেই হিলারি ক্লিন্টন নাকি শেখ হাসিনাকে তার ছেলে জয়ের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াকে নিয়ে ভয় দেখিয়ে তাকে চাপ দেওয়ার চেষ্টা করছিলেন।